নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প রাঙা বৌদি। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য এবং ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের সম্পূর্ণ নতুন একটি গল্প। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো রাঙা বৌদি। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা এখন আর সম্ভব না। হ্যাঁ, আমি মানছি, হ্যাঁ আমি তোমার সঙ্গে লিভিনে ছিলাম, তবুও। এগুলো তুমি কি বলছো অনন্ত? দেখো, লাস্ট টাইম আমার বাবা মাকে আমি জানিয়ে দিয়েছি আমরা একসাথে রয়েছি। এরপরে আমাকে আর কে বিয়ে করবে? দেখো, আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি। তুমি হাসপাতালের একজন নার্সের মতো থাকো, আর আমার সঙ্গে কেন? একাধিক ডাক্তারের সঙ্গে তুমি। অনন্ত, তুমি এমন অপবাদ আমায় দিতে পারলে? তুমি কি করে বলতে পারো যে? দেখো, তোমার সঙ্গে আমার জাস্ট যায় না। তাছাড়া মেয়ে ছেলে মানুষের ঘরে থাকাটাই শ্রেয়। কি হয় ওদের দ্বারা? কোনো কাজ হয় না। এই বাড়ি থেকে বাইরে বেরোলেও চিন্তা, সালা নিজের রোজগার করলেও বেশি ঘ্যাম এদের। আমি তোমায় জ্ঞান দেখিয়েছি? তা নয় তো কি, তোমার যা হাত খরচের পরিমাণ তা দিয়ে বোধহয় আর বললাম না। তোমার সঙ্গে আমি জাস্ট আর থাকতে পারবো না। সেই জন্য বলছো নাকি গ্রামে বিয়ে হয়েছে বলে? হ্যাঁ, সেটাও তাই। আমার বাবা মার মুখে আমি না করতে পারবো না। সত্যি? নতুন বউ পেয়ে? দেখো, আমার বউ তোমার মতো কাজ করে না। বাড়িতে থাকবে, ঘর সংসার সামলাবে। মেয়ে ছেলে জন্ম ওই জন্যই হয়েছে, এই কাজকর্মের জন্য হয়নি। তুমি কি বলছো? একটা মেয়ে মানুষ পারে না এমন কাজ? ওসব সাহিত্যের ভাষায় যায়। মেয়ে মানুষের দ্বারা কোনো কাজ হয় না। সালার ওই ঘরেই শ্রেয়, ঘরটাই ওদের শ্রেষ্ঠ জায়গা। এই বলেই ক্লিনিকের উদ্দেশ্যে বেরিয়ে যায় অনন্ত। মেয়ে মানুষ সম্পর্কে ওর একটা বদ্ধমূল ধারণা। দু হাতের মুঠোয় মেয়েদেরকে আটকে বন্দি করে রাখা যায়, আর রাখা যায় নিজের নিচে। ওপরে উঠতে দিতে নেই, তাহলেই নাকি এরা মাথায় চড়ে বসে। এতদিন সম্পর্কে থাকার পর অনন্ত সেটা থেকে বেরিয়ে আসতে চাইছিল। বিয়ে ঠিক হয়েছে তো গ্রামের বাড়িতে। হ্যাঁ, মেয়েটিকে সে চেনে, দেখেছে পুজোর সময়। তারপরই ব্যাপারটা কেমন ভাবে যেন তত্তরিয়ে হয়ে গেল। যাই হোক, গাড়ি দাঁড় করিয়ে ক্লিনিকে ঢুকলো অনন্ত। ক্লিনিকে ঢোকার সঙ্গে সঙ্গেই নজরটা আটকে গেল অনন্তর। রাঙা বৌদি দাঁড়িয়ে রয়েছে। এই তো ওর গ্রামের বাড়িতে থাকে। হাতে কি সব ডকুমেন্টের কাগজপত্র। পাশেই দাঁড়িয়ে রয়েছে সেই জলজলে চোখ নিয়ে রাখালদা। বেশ কয়েকবার চোখে চোখ পড়তেও অনন্ত কথা বলেনি, তার নিজের কাজে সে ব্যস্ত। কিন্তু বারবার মানুষটিকে যাতায়াত করতে দেখে একটু বিরক্তি লাগে অনন্তর। একই গ্রামে বাড়ি এই মহিলার। বৌদি, তুমি এখানে? তুমিও এখানে বুঝি চাকরি করো? হ্যাঁ। এগুলো কি? এগুলো অনেক কষ্টে জোগাড় করা হয়েছে। আসলে আমার মনে হচ্ছে ওর না চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না, জানো তো? এইসব তুমি কি বলছো? শহরের সব থেকে বড় হাসপাতালে তুমি এসেছো। এখানে সবাই আসে চিকিৎসা করতে, আর আমি এখানকার ডাক্তার। এসব তুমি কি বলছো? তুমি বরং একবার আমার কাছে নিয়ে এসো। রাখালকে ভর্তি করা হয় অনন্তর আন্ডারে। দিন 7 পর তাকে ছুটি দেওয়া হয়। দেখো, ওনার একটা জেনেটিক সমস্যা হচ্ছে, যে কারণে উনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন না। কিন্তু মানুষটা যে এমন ছিল না অনন্ত। উনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিলেন। বিয়ের পর হঠাৎ করে কাজ করতে গিয়ে পড়ে যান। গ্রামের হাসপাতালে ডাক্তার বললেন
ওনার নাকি নার্ভের দোষ হয়েছে, কিন্তু এখন যে মানুষটা শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে গেল, এবেলা। আহা, তাই বললে তো এইটা বললে হবে না যে আমার হাসপাতালে চিকিৎসা ভুল হচ্ছে। তাছাড়া তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, প্রমাণ? আমার স্বামী অসুস্থ, আমার মন বলছে এখানে ট্রিটমেন্ট ভুল। শুধু তাই নয়, আরো বেশ কয়েকজন তোমাদের এখানে এসেছে, সুস্থ হয়নি। আহা, সুস্থ হয়নি সেটা অন্য কারণে হতে পারে। দেখো, এখানে প্রতিদিন শয়ে শয়ে লোক আসছে, সবাই যে সম্পূর্ণ সুস্থ হবে তা তো নয়। তাহলে কেন এত বড় নার্সিংহোম, কেন এত চিকিৎসার ব্যবস্থা? মানুষ যখন সুস্থই হবে না তখন। আহা, এসব লোককে নিয়ে যে কি করি। তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও, আর বাড়িতে ফিরে গিয়ে ভালো করে নিজের শরীরের যত্ন নাও। দাদার শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমি তো বেশ ডগমগে হয়ে উঠেছ। রাঙা বৌদির চোখ দুটো জ্বলে ওঠে, তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্বামীর বুকে হাত রাখে রাঙা, চোখে জল বেরিয়ে আসে তার। পরনের শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছে বলে, এতদিন হয়ে গেল মানুষটাকে ছেড়ে গ্রামের বাড়িতে একা একা। তোমার মুখের কথায় বিশ্বাস করে ওকে রেখে গেলাম। সুস্থ তো হলোই না, বরং বলছি তো, যেখানেই নিয়ে যাও এরমই থাকবে। অসুবিধাটা জেনেটিক হয়েছে। তোমার তো বিয়ে সামনে, তুমি বাড়ি কবে যাচ্ছ? যাব, খুব শিগগিরই যাব, জরুরি একটা কাজ আছে। তাছাড়া শুধু তো ডাক্তারি করলেই হবে না, ওষুধপত্রেরও একটা ব্যাপার থাকে। আর তুমি এসব কিছু বুঝবে না। বুঝবো না? না আরে বাবা না, তোমরা হলে বাড়িতে বসে থাকা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখা মেয়ে মানুষ। তোমরা আর বাইরের কতটুকু চেনো আর কতটুকু জানো। আর বেশি মাথা ঘামাতেও যেও না, শরীর খারাপ হবে। অনন্তর চোখের দৃষ্টি রাঙা বুঝতে পারে। রাঙার শরীরটাকে এসে চোখ দিয়ে লেহন করে, বুকের আঁচলটাকে শক্ত করে ধরে রাঙা। তারপর রাখালকে অনেক কষ্টে একটা গাড়িতে উঠিয়ে রওনা দেয় স্টেশনের উদ্দেশ্যে। নিস্তব্ধ গভীর রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক, তার সাথে আকাশে ছড়িয়ে পড়েছে পূর্ণিমার ভরা জ্যোৎস্নার আলো। বাসর ঘরে অপেক্ষা করছে অনন্ত। অনেকক্ষণ হয়ে গিয়েছে। বৌদিরা তার সদ্য বিয়ে করা স্ত্রী টুনিকে তাদের সঙ্গে নিয়ে গিয়েছে। কি সব নিয়ম কানুন আছে তাই। অনন্তর মনটা খারাপ। গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল শহরে চাকরিওয়ালা অনন্ত। সে পেশায় একজন ডাক্তার। শহরের নামী নার্সিংহোমে রীতিমতো প্র্যাকটিস করছে সে। বছর কয়েকের মধ্যেই সুনাম ছড়িয়ে পড়েছে যত্রতত্র। বাবা জমি বন্ধক রেখে ছেলেকে পড়াশোনা করিয়েছেন, এখন অবশ্য ফল পাচ্ছেন। নিজের পেশায় কিছুটা উন্নতি করবার সাথে সাথেই বাবার সেই বন্ধক রাখা জমি ছাড়িয়ে নিয়ে এসেছে অনন্ত। সেই খুশির খবরটা দেবার জন্যেই এবার পুজোর ছুটি কাটাতে এসেছিল গ্রামে। এসেই ঘটে গেল বিপত্তি। টুনটুনির বাবা গ্রামের পুরোহিত, বেশ কয়েক বছর হয়েছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই তো দুর্গা পুজোর সময়ই হঠাৎ করেই ওই পুজোর মন্ত্র উচ্চারণ করতে করতেই মুখ দিয়ে গলগলিয়ে রক্ত উঠে জ্ঞান হারান তিনি। অনন্ত সেখানে দাঁড়িয়েছিল। সেখানে ছিল গ্রামের আর 5টা যুবতী মেয়েরাও, যদিও তাদের প্রত্যেকের মধ্যে টুনটুনি অন্যতম। হলুদ রঙের লাল পেরে শাড়ি, মাথায় গাঁদা ফুলের মালা, পরনে খুব একটা অলংকার না থাকা সত্ত্বেও শাড়ির শোভা আর টুনটুনির দৈহিক সৌন্দর্য রীতিমতো আকর্ষিত করেছিল অনন্তকে। কিন্তু শহরে যে তার প্রেমিকা রয়েছে সুপ্রিয়া, তারই সঙ্গে কর্মরত একজন নার্স, তবুও
তার কথা বলা হয়নি বাড়িতে। ব্যাপারটা যে এমন হবে অনন্ত বুঝে উঠতে পারেনি। পুরোহিত মশাই পড়ে যেতেই অনন্ত ছুটে যায়, নাড়ি পরীক্ষা করে, তারপর স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে টেস্টের রিপোর্টে জানা যায় ওনার লাস্ট স্টেজ চলছে। মেয়েটা মা মরা, বাবার কাছেই মানুষ। শহরের স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে টুনটুনি, তারপরে আর হয়নি। অনন্তর থেকে বয়সে বেশ অনেকটাই ছোট। মাথায় একরাশ কোকড়ানো ঘন চুল, টানা টানা দুটো চোখ, ঠোঁটে মিষ্টি হাসি, ছোট ঠোঁট দুটো, টিকলো নাকে, আর 5 ফুট 3-4 ইঞ্চির উচ্চতায় অনন্তর বুকের কাছে ঠাঁই পাওয়া এই মেয়েটি অনেকের কাছেই আকর্ষণের পাত্রী। কাজেই মৃত্যুশয্যায় পুরোহিত মশাই অনন্তর বাবার হাত দুটো ধরে বলেই ফেললেন, আপনার ছেলেটা আমার মেয়ের লায়েক। আমার মেয়েকে অনেক যত্নে বড় করেছি। আপনি তো জানেন আমার মেয়ে কেমন। আহা হা হা, তুমি এমন কথা কেন বলছো? তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। আমি আর সুস্থ হব না। আমি জানি আমার সব শেষ হতে চলেছে। আপনি আমায় কথা দিন, আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা যেন জলে না ভাসে। আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে দেবেন, কথা দিন। গ্রামের সহজ সরল মানুষগুলো, এদের মুখের কথার দাম আছে প্রচুর। তাছাড়া টুনটুনির স্বভাব চরিত্র সম্পর্কে গ্রামের প্রত্যেকটা মানুষই ওয়াকিবহাল। অনন্তর বাবাও খুব ভালো করেই জানতেন। কাজেই তিনি বললেন, ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি সুধা। দেখো, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি সুধাময়, আমার ছেলের সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দেব। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। একবার গিয়েছিল শহরে, আবার চলেও এসেছে, কারণ ততদিনে অনন্তর সাথে টুনটুনির বিয়ের কথাটা পাকা হয়ে গিয়েছে এবং ছড়িয়ে গিয়েছে সারা গ্রামে। টুনটুনি অনন্তকে বিয়ে করার জন্য রাজি, কিন্তু বাবার কি হয় তা নিয়েও একটু দুশ্চিন্তা তার মনে কাজ করছে। যদিও সুধাময় বাবু এখন অনেকটাই ভালো আছেন, তবে ওনার শেষ ইচ্ছে মেয়ের মাথায় সিঁদুর দেখে যাওয়া। এই কারণেই তো অঘ্রাণেই শুভ বিবাহটা সম্পন্ন হতে চলেছে। সিঁদুর দানের মুহূর্ত খানিক পরই যখন বউয়ের মুখটাকে ভালো করে দেখবে বলে ভেবেছিল অনন্ত, ঠিক তখনই ও মামা মামা, অনন্তর দেখি তর্স হয় না। এত বছর শহরে পড়াশোনা করেও গ্রামের মেয়েকে যে বিয়ে করেছো, এটা বাবা আমার কাছে অনেক বড় ভাবার বিষয়। রাঙা বৌদি সবার সঙ্গেই বেশ ঠাট্টা তামাশা করে চলেন। পাড়া তো বৌদি, এই তো রাখালদার বউ। বিয়ে হয়েছে বছর 3-4 হয়েছে। ওদের বিয়েতে খেতে এসেছিল অনন্ত। রাঙা বৌদির রাঙা রূপে পাগল হবে না এমন মানুষ বোধহয় কস্মিন কালেও জন্মায়নি। সেই বৌদি যখন ওই নদীতে জামা কাপড় কাচতে বসে, তখন ওনার ঘরমাক্ত শরীর আর সুঢৌলো বক্ষের দিকে তাকিয়ে কত পুরুষ যে লালা ঝরায় তা ঠিক নেই। বৌদির মনে সুখ নেই। বিয়ের পর থেকেই রাখালদা বেশ অসুস্থতায় ভুগেই চলেছে। শরীরটা কেমন যেন রুগ্ন, গায়ের রংটাও কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে রাখালদার। বৌদি নিজেই কাজ করে পরের বাড়ি, আর সেই পয়সাতেই রাখালদার চিকিৎসা চলে। স্বামী অন্ত প্রাণ সকলেই বলে, কিন্তু পেছনে সকলেই হাসে। এই রাঙা বৌদিকেই বিয়ে থাওয়া থেকে শুরু করে সমস্ত কাজে আগে থেকে খবর দিয়ে দেওয়া হয়। এ পাড়ার মেয়ে নয়, ভিন গ্রামের, অথচ কাজকর্ম করে পরিপাটি এবং গুছিয়ে। কাজেই
যে বাড়িতে একবার রাঙা এসে হাত লাগিয়েছে সেই বাড়ির কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হবে, এটাই সবার বিশ্বাস। বাসর ঘরের খাটে চুপ করে অনন্ত বসে। তার মনটা তখন বিষণ্ণতায় ভরে উঠছে ক্ষণে ক্ষণে। বিয়ের আগে টুনটুনির সাথে ভালো করে খুব একটা কথাবার্তা হয়নি। যাও একটু সিঁদুর দানের পরে আলাপ জমাতো, সেটাও হলো না। বৌদি টানতে টানতে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর অনন্ত শুনতে পেল দূর থেকে হাসাহাসির শব্দ আসছে। এটা টুনটুনিদের বাড়ি, মাটির বাড়ি, ওপরে টালির ছাউনি, তবে পরপর বেশ কয়েকটা ঘর আছে। টুনটুনির জ্যাঠা কাকা সকলেই এসেছেন। বাবা একটু ভালো, তাই সম্প্রদানটা উনিই করেছেন। আজকের রাতটা এখানে কাটিয়ে আগামীকাল টুনটুনিকে সঙ্গে নিয়ে নিজের গ্রামের বাড়িতে যাত্রা করবে অনন্ত। তারপর সেখানে ফুলশয্যাটা কাটানোর পরই আবার কাজে মনোনিবেশ করবে সে। ইচ্ছে আছে টুনটুনির বাবাকেও শহরে নিয়ে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাবে, যদি টুনটুনি তার মনোপুত হয় তো। এইসব বিষয় আবার অনন্ত বেশ খানিকটা খুঁতখুঁতে। ডাক্তার বলে মেয়েদের সম্পর্কে তার আগ্রহ থেকে শুরু করে উত্তেজনাটা সব থেকে বেশি। মহিলা পেশেন্ট ওর কাছে আসে, তবে একটু ভয়েই আসে। অনন্তর হাত দুটো যে অনেক সময় নিষ্পিস করে অনেক কঠিন বস্তু আবিষ্কারের জন্য, যদিও নিজেকে সে সতর্ক করে ফেলে। হাসির শব্দটা এবার আরো কাছাকাছি চলে এলো, অনন্তর ঘরের একদম সামনে। সারা বাড়িটা টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। ছাদনা তলায় এখন আর কেউ নেই। দুটো কুকুর বসে রয়েছে সেখানে। জানলা দিয়ে দেখতে পাচ্ছে অনন্ত। হালকা শীত পড়েছে, গায়ে চাদর দেওয়া, কিন্তু রাতে আর একটু গভীরেই বোধহয় কম্বল লাগবে। গ্রামের দিকে শীত বেশি পড়ে। সবকিছুর আয়োজন সুন্দরভাবেই করা, শুধু বউটাই নেই। আচ্ছা, এই বাসর ঘরে আবার স্ত্রীকে একা একা থাকতে দেবে তো? ও তো শুনেছে বাসর রাত মানেই বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানোর রাত। হোমা অনন্ত, কি ভাবছ? কিছু না। বৌদির কণ্ঠস্বরে অনন্ত পেছন ফিরে তাকায়। অনন্তর উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, লম্বা, গায়ের রংটা সামান্য তামাটে, তবে চেহারায় একটা চাকচিক্য ভাব আছে। যুবক সে, তারুণ্যে ভরা। বাড়িতে তার বিবাহিত দিদি রয়েছে। ছোট ভাই বলতে কেউই নেই। দিদি বিয়ে উপলক্ষে এসেছে এখানে। জামাইবাবু পাঞ্জাবে কাজ করে, তাই দিদির সঙ্গেও খুব একটা যোগাযোগ হয় না। কিছুদিন হলো জামাইবাবুর শরীরটা বেশ খারাপ। অনন্ত নিজ দায়িত্ব নিয়ে জামাইবাবু চিকিৎসা করাচ্ছে। রাঙা বৌদিকে দেখে অনন্ত বলল, এ কি তুমি? হ্যাঁ আমি। নাও বাবা, তোমার সম্পত্তি তোমার কাছে রইল। সম্পত্তি? তোমার বউ, যা আচার নিয়ম সব কিছু বলা হয়ে গেছে। আর এখন তোমার সঙ্গে বাসর জাগবে কে? সবাই তো বিবাহিত নাকি? বলে বৌদি একটু বাঁকা হাসি দিলেন। অনন্তর মনটা চঞ্চল হয়ে উঠছিল, যাতে বাসরে অন্তত কেউ না থাকে, তবুও মুখ ফুটে বলতে পারছিল না। এখন বলল, কেন, তোমরাও থাকো। ও মা, শুনছিস? হ্যাঁ রে, ওর খাটে নাকি আমাদেরকেও শুতে দেবে বলে আবার একটা হাসির রোল পড়ল। আরো বেশ কয়েকটা বউ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। সবার পেছনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে টুনটুনি। কিছুক্ষণ আগে সে এসেছিল হাতে দুধের গ্লাস নিয়ে। তারপর অনন্তকে দেখেই ভয় পেয়েছিল। অনন্ত তার মুখের দিকে ভালো করে তাকানোর আগেই বৌদি, আরে তুই এখনই চলে এলি মুখ পুরি? চল চল চল, শিগগিরই চল, এ ওদের অনেক রকমের নিয়ম কানুন আছে, এই বলে তাকে নিয়ে যায়। নাও গো, রইল। ঘরে টুনটুনিকে ঢুকিয়ে দিয়ে রাঙা বৌদি বললেন, নে রে তোরা চল দেখি, সবাই চল চল চল। সকলকে বাইরে বের করে দিলেন। দরজাটা ভেজিয়ে দিয়ে বললেন, নাও ভেতর থেকে বন্ধ করে নাও। আজ ভালো করে বউকে দেখে নাও।
আজ তো প্রথম, তাই পুরোপুরি কিছুই হবে না। আবার একটা হাসির রোল পড়ল। অনন্ত ঘেমে যাচ্ছে বৌদির মুখে এসব উত্তেজনাপূর্ণ কথা শুনে। দেখো, ওই খাটটা সাজাতে পারিনি, ওটা তো ফুলসজ্জার নিয়মে হয়, কিন্তু তোমাদের বাপু কেউ আটকাতে আসবে না। নে রে টুনটুনি, সাবধানে থাকিস। শোনো টুনটুনি, নামেই বুঝতে পারছো ও কিন্তু এখনো ছোট। হ্যাঁ ছোট, বড় করার দায়িত্বটা তোমার। আবার একটা হাসির রোল। এইবার অনন্ত ঘেমে যাচ্ছে। একটা রুমাল বার করে কপালটা ভালো করে মুছে নিল সে। টুনটুনির হাতে একটা দুধের গ্লাস ধরানো। চাঁদের মিষ্টি আলো জানলার ফাঁক গলে ঘরে প্রবেশ করেছে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে একটা মৃদু সুগন্ধ। এ গন্ধ বোধহয় টুনটুনির গা থেকে আসছে। আবেশে ছড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা কোণ। ঘরের এক পাশে রাখা বিশাল খাট, ফুল দিয়ে সাজানো। মৃদু বাতাসে ফুলের পাপড়িগুলো একটু একটু করে কাঁপছে। তাদের যেন প্রাণ এসেছে। কিছুক্ষণ আগেও তো খাটে ফুল ছিল না। তাহলে কি বৌদি দুষ্টুমি করে এটা করলো? আবার বলল যে ফুল দিয়ে সাজানো নয়। বোধহয় বাড়ির বড়দের চোখের আড়ালে এই কাজ হয়েছে। শুভ্র লাল শাড়িতে সজ্জিত নববধূ মেঝের দিকে তাকিয়ে তার চোখে লজ্জা ঢাকার চেষ্টা করলেও মাঝে মাঝেই তার মৃদু হাসি প্রকাশ করে দিচ্ছে তার অজানা আবেগ। চুড়ির টুংটাং শব্দ, কপালে সিঁদুর আর তার গলার রুনুঝুনু গয়নার আওয়াজ অদ্ভুত এক সুরের সৃষ্টি করেছে। ধীর পায়ে অনন্ত এগিয়ে আসে খাটের পাশে। দুধের গ্লাসটা ধর এসে। কাঁচের গ্লাসের ভেতরে দুধের সাদা আভা ঘরের আলোর সঙ্গে মিশে এক অলৌকিক দ্যুতি সৃষ্টি করেছে। এক হাতে গ্লাস, আরেক হাতে থুতনিটা ধরে এসে টুনটুনির। তুমি একটু দুধ খাবে? কণ্ঠে লাজুক হাসি দিয়ে অনন্ত জিজ্ঞেস করে। নববধূর মুখ লজ্জায় আরো নিচু। হাত বাড়িয়ে সে গ্লাসটি নেয়। তার আঙুলের স্পর্শে মুহূর্তের জন্য অনন্ত স্থির হয়ে যায়, যেন প্রথমবার পৃথিবীর কোনো কোমলতম জিনিস ছুঁয়েছে সে। ক্লান্তি সত্ত্বেও দুই হৃদয়ের মধ্যে গড়ে উঠেছে এক অদ্ভুত সেতু। কথা কম, কিন্তু অনুভূতি বেশি। দুইজনের চোখে চোখ পড়ার চেষ্টা যেন এক অন্তহীন নীরব ভাষা তৈরি করেছে। অনন্ত ধীরে ধীরে নববধূর মাথার ওপর থেকে ওড়নাটা সরিয়ে দেয়। তার চুলের গন্ধে ভেসে যেতে যেতে বলে, তুমি জানো, তোমার এই হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস। আমি কখনো চাই না তোমার এই মুখ থেকে হাসি হারিয়ে যাক। নববধূ মুখ তুলে তাকায় এই কথায়। তার চোখে গভীর এক বিস্ময়। হয়তো এই প্রথম সে অনুভব করল তার জীবন সঙ্গী তাকে হৃদয় থেকে, তার আত্মাটিকে ভালোবাসতে চাইছে। তোমাকে পাওয়ার জন্যে আমি ঈশ্বরকে কতবার ধন্যবাদ দিয়েছি জানো? চুপ করে কথাটা শোনে অনন্ত। এই প্রথম তার স্ত্রীর কণ্ঠে সে শব্দ শুনতে পেল। শরীর যেখানে উপস্থিত হলেও মুখ্য নয়, সেখানে স্ত্রীর চুলের গন্ধে হারিয়ে যেতে থাকে অনন্ত। রাত বাড়তে থাকে, চাঁদের আলো ফিকে হয়ে আসে। এতক্ষণে আরো কাছাকাছি চলে এসেছে দুজন। ভারী নিঃশ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে ঘরের চারিদিকে। অনন্তর পাজামার বোতামগুলো খুলছে একটা একটা করে টুনটুনি। অনন্ত বেশ খানিকটা স্তম্ভিতভাবেই দেখছে তাকে। কিছুক্ষণ আগে হঠাৎ করে লোডশেডিং হয়ে গিয়েছে। গ্রামের বাড়িতে লোডশেডিং হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যারিকেনটা হয়েছে দেখতে পাই, খাটের কোণেই রাখা। টিমটিম করে আলো জ্বলছে। আলোটা বাড়িয়ে দেয় অনন্ত। তোমার সাথে কথা আছে আমার। জানি, কিন্তু রাঙা বৌদি বলেছে আজকে যেন এতটুকু সময় আমরা নষ্ট না করি। অনন্তর গলা শুকিয়ে কাঠ। বৌদি আর কি বলেছে? বৌদি বলেছে যে, বলো, আমি শুনতে চাই। না, আমার লজ্জা করছে, আমি বলতে পারবো না। হে কি, না বললে কি করে বুঝবো তুমি কতটুকু জানো? বৌদি বলেছে
বর তোকে শিখিয়ে পড়িয়ে নেবে, তুমি আমাকে এখন পড়াতে বসবে নাকি? অনন্ত অবাক হয়ে তাকিয়ে থাকে টুনটুনির দিকে। তুমি পড়াশোনা কত দূর করেছো? মাধ্যমিক করেছি। ও, তুমি বইয়ে কিছু পড়োনি? হ্যাঁ, পড়েছি তো, কিন্তু বৌদি বলল তুমি নাকি আমাকে এখন পড়াবে। হ্যাঁ সত্যি? আমি বই খাতা নিয়ে আসবো? অনন্তর কেমন যেন একটা সন্দেহ হয়। মেয়েটাকে দেখে তো পাগল বলে মনে হয় না, তাহলে এমন কথা কেন বলছে? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছো? ঠাট্টা তামাশা কেন করব? টুনটুনি আগে আসে, অনন্তর বুকের মাঝে হাত রাখে। তার লোমশ বুকে টুনটুনির নরম হাত পড়তেই অনন্তর মনের মধ্যে কামের উন্মাদনা জেগে ওঠে। টুনটুনির মুখটা খুব সুন্দর লাগছে এখন, নাকের নলকটা দুলছে। পরনে লাল টুকটুকে শাড়ির আবরণের ভেতরে যে কত অনন্ত সৌন্দর্য রয়েছে সেটা এখন আবিষ্কারের চেষ্টা করছে অনন্ত, কিন্তু তারই মাঝে টুনটুনি বাধা দিচ্ছে, এমন অবান্তর কথা বলছে যেগুলো ছোট বাচ্চাদের মুখে মানায়। সে তো বড়, বিবাহিত শব্দের অর্থ নিশ্চয়ই জানে, তাহলে সে এমন অবান্তর কথা কেন বলছে? অনন্ত টুনটুনি হাত দুটো খামচে ধরে তার বুকের ওপরে, বলে তুমি তুমি ওষুধপত্র খাও, ডাক্তার দেখাও। ও মা, কেন ডাক্তার দেখাবো? তবে বৌদি বলেছে তুমি আজকে আমাকে শিখিয়ে পড়িয়ে নেবে, কিন্তু বৌদি তো আমাকে বই দেয়নি, আমি যে কি করি? টুনটুনি মুখটা ঘুরিয়ে বসে। জানলা দিয়ে আলো এসে তার মুখে পড়ে চাঁদের আলো, তাতে আরো সুন্দর লাগে তার মুখটা। অনন্ত ভাবে বৌদি হয়তো ঠাট্টা করেছে। সে টুনটুনির সমস্ত গয়নার আবরণ একটা একটা করে খুলতে থাকে। বুকের সামনে থেকে আঁচলটা খসে যেতেই টুনটুনির নরম কোমল বক্ষের দিকে তাকিয়ে অনন্ত শরীরটা জেগে ওঠে কামের উন্মাদনায়। সে টুনটুনিকে শুইয়ে দেয়। টুনটুনি তখনও অনর্গল বকবক করছে, তার কাছে বই নেই, খাতা নেই, সে কি করে পড়াশোনা করবে? অনন্ত ঠোঁটের ওপর হাত রেখে বলে, চুপ, আজকের এই পড়াশোনার জন্যে বই খাতার প্রয়োজন হয় না, তুমি এমনিই বুঝতে পারবে। না না, তা বললে কি করে হয়? না, হে তো। টুনটুনি উঠে পড়ে। হে কি, উঠে পড়লে যে বড়? বলে টুনটুনি নিজেই তার আঁচলটা বুকের ওপর দিয়ে নেয়। এগুলো এগুলো তুমি কি করছো? এমন কেন করছো? তুমি যে একটু আগে আমার পাঞ্জাবির বোতাম খুলে দিচ্ছিলে। হো মা, সে তো পুরুষ মানুষ, এইসব জামা কাপড় পরে কেউ শুতে পারে নাকি? তাই আর কি। হো, আমিও তাই করছি। ও মা, আমি না মেয়ে ছেলে, তোমার সামনে বুঝি আমার লজ্জা করে না? এইবার অনন্তর মাথায় রাগ চড়ে যায়। মেয়েটা কি আত পাগল নাকি? হ্যাঁ, পড়াশোনা শিখেছে, মাধ্যমিক পাশ করেছে, তো বিয়ের সম্পর্কে জানে না। আর বৌদি গেল তো নিয়ে গেল, কি শেখালো যে। দেখো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আজ বাদে কাল তোমাকে আমি নিয়ে যাব আমার বাড়ি, তারপরে আমাদের ফুলসজ্জা হবে, এরপরে তোমাকে নিয়ে আমি শহরে থাকবো। তুমি যদি এমন পাগলামি করো তাহলে কি করে হবে? আমি কি পাগলামি করলাম? আমি তো বৌদি যা বলেছে। বৌদি 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 কি বলেছে? হ্যাঁ, বৌদি বলেছে তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবে। আহা হা, তোমাকে তো আমি শিখিয়ে পড়িয়েই নিতে চাইছি, তুমি কেন সেটা বুঝতে পারছো না? এমন কেন করছো? তুমি কি কিছু খেয়েছো? বৌদি আমাকে দুধ খাইয়েছে, আর আর অন্য গ্লাসে দুধটা। দেখি 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 দেখি। ঢকঢক করে দুধ খেয়ে নেয় অনন্ত, তারপরে বলে আমিও খেলাম। এবার এবার কি বলেছে? বলেছে তুমি সবকিছু। অনন্ত নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করে। এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। অনন্ত জোর করে ওর স্ত্রীর ওপরে নিজের অধিকার ফলাতে চায়। টুনিকে জোর করে বিছানায় শুইয়ে তার উপরে চেপে বসতে চায় অনন্ত। পাঞ্জাবিটা এক টানে খুলে ফেলে, সেই দেখে টুনটুনির সে কি চিৎকার। এরপরে যখন টুনটুনির ব্লাউজের হুকে হাত রাখে তখন তো টুনটুনি একটা মারাত্মক কাণ্ড করে বসে। বিছানার কাছে এই লণ্ঠনটা জ্বলছিল, সেটা আচমকাই হাতে তুলে নেয় সে এবং বলে, আমি কিন্তু এক্ষুনি বিছানায় আগুন লাগিয়ে দেবো, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এমন করতে থাকে। অনন্তর আরো বেশি রাগ হয়। সে টুনটুনিকে এক ঝটকায় বিছানা থেকে প্রায় ছুঁড়ে ফেলার মতো ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয়। নামো, যাও।
বলে বালিশটা জড়িয়ে অনন্ত চুপ করে শুয়ে পড়ে। বলে, যাও ওই কোনায় গিয়ে সেটা বসে থাকো। এই আমার চৌহদ্দির মধ্যে এলে না আমি আমি এমনটাই করব। হ্যাঁ, সবকিছু শিখিয়ে পড়িয়ে ভালো লাগে না। অনন্ত চুপ করে পাশ ফিরে শুয়ে পড়ে। টুনটুনি বুঝতে পারে সে কিছু একটা ভুল করেছে, তবুও সে বিড়বিড় করে আর বলে, কিন্তু বৌদি যে বলল, তুমি আমাকে শেখালে না। সকালে সে বৌদি জিজ্ঞেস করবে, আমি আমি কি বলবো? এইবার অনন্ত রাগ আরো বেড়ে যায়। দরজা খুলে অনন্ত বলে, তার সালা, ঘরেই থাকবো না, থাকো তুমি একা একা। দরজা খুলে অনন্ত বাইরে বেরিয়েই দেখে উঠোন সম্পূর্ণ ফাঁকা। লাইটগুলো একটু আগেও জ্বলছিল, এখন সব লাইট অফ হয়ে গিয়েছে। বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনন্ত, ঘড়িতে তখন রাত্রি 2টো বাজে। কিছুক্ষণ পরেই ভোর হবে। এমন সময় রাঙা বৌদিকে দেখা যায়। রাঙা বৌদির বাড়িটা 7-10 মধ্যেই পড়ে। উঠোনের মধ্যে বসে রয়েছেন একটা মোড়ায়। বিয়ে বাড়িতে যে শাড়িটা পরে এসেছিলেন সেইটাই পরা, একটা কাতান বেনারসি মতো, কমলা রঙের। তার সোনালি রঙের জরির কাজে চাঁদের আলো পড়ে বেশ চকচক করছে। অনন্ত রাঙা বৌদির বাড়ি চেনে। রাঙা বৌদির বর অর্থাৎ রাখালদা ওর হাসপাতালেই যায় চিকিৎসা করতে আর ওষুধ আনতে। রাঙা বৌদির সঙ্গে মাঝে মধ্যেই দেখা হয়, তবে কথা হয় না। কিন্তু রাঙা বৌদির শরীরটা যেন ভোলার জিনিস নয়। ঘর থেকে বেরিয়ে আসে অনন্ত, গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে নেয়। আর ও ঘর থেকে বেরোতেই ঘরের ভেতরে দরজা বন্ধ হয়ে যায়। জানলা দিয়ে দেখে অনন্ত টুনটুনি চুপ করে খাটে গিয়ে শুয়ে পড়েছে, গায়ে জড়িয়ে দিয়েছে একটা চাদর। সত্যি মেয়েটা ভয় পেয়েছে, কিন্তু এই তো সুযোগ। এখনই রাঙা বৌদিকে জিজ্ঞেস করতে হবে উনি কি এমন করলেন যার জন্য টুনটুনি এমন আচরণ করছে। কই, এই কদিন টুনটুনিকে তো বেশ ভালোভাবেই যাচাই করার চেষ্টা করেছে অনন্ত। শরীরের কোনো ক্ষতি থাকলে গ্রামের কেউ না কেউ অনন্তর কানে সেই মন্ত্রণা দিয়ে দিত। না, সবাই বলেছে ও সুস্থ স্বাভাবিক। তাহলে এই কয়েক মাসে কি এমন হলো? বৌদি, এখানে বসে আছো? হুমা, তুমি এখন? কি বউ কোথায়? সেসব তোমারই শেখানো। আমার শেখানো মানে? আমি কি করলাম গো? আড্ডা মেরো না। তুমি ওকে কি শিখিয়েছ? ও আমাকে ওর কাছে ঘেঁষতেই দিচ্ছে না। বললাম না ও তো ছোট, তাই। ঠাট্টা করো না বৌদি। তুমি কি বলেছ ওকে? আমি ওকে নাকি শেখাবো, পড়াবো? হোমা, ওর কাছে তোমার সঙ্গে রাতটা প্রথম। এর আগে বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, তাই বলেছি তোর বর যা বলবে তাতে সাই মেলাবি, না করবি নি। তোমায় কি বলেছে? আমায় বলছে ওসব পড়াশোনা শিখবে, বই খাতা নিয়ে আমার কাছে আসেনি। আমি ওর কাছে যেতেই ও আমাকে এক ঝটকা মেরে কি করেছে গো? রাঙা বৌদি উঠে আসে মোড়া থেকে। তার ঘরে একটা ছোট্ট লণ্ঠন জ্বলছে। জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাখালদা বিছানায় শোয়া। লোকটা বিছানার সঙ্গে সেটিয়ে গিয়েছে, এতটাই অসুস্থ সে। রাখালদার শরীর এখন ভালো হয়নি? জানি না গো, তোমাদের ওখান থেকেই তো ওষুধ আনি। কি জানি লোকটা সুস্থ কেন হচ্ছে না। আচ্ছা, তোমার বউয়ের কথা বলো, কি হয়েছে? সবটা খুলে বলে অনন্ত। বৌদির সে কি হাসি! বলে, ও এমন করেছে, পাগলি। ওকে 2-4 দিন সময় দাও। 2-4 দিন সময় দিলে তো আমার হবে না। আমি ওকে বিয়ে করে নিয়ে কি ভুল করেছি কি জানি, আমার তো মাথায় কিছুই। রাঙা বৌদি আরো কাছে এগিয়ে আসে অনন্তর। ওনার নিঃশ্বাসের শব্দ, বুকের ওঠা নামা অনন্ত দেখতে পাচ্ছে। কিছুক্ষণ আগে ওর শরীরটা জেগে উঠেছিল, কিন্তু ওর স্ত্রীর কাণ্ডের জন্যে নিজের কামের উন্মাদনার ইচ্ছেকে ধামা চাপা দিতে হয়েছে। রাঙা বৌদি অনন্তর হাত দুটো ধরে, বলে, আমিও অনেক দিন ভালোবাসা পাই না। তোমাদের রাখালদা তো বিয়ের পরপর থেকে অসুস্থ। কত হাসপাতাল, নার্সিংহোম, কত ওষুধ খাওয়ালাম, মানুষটা কিছুতেই উঠতে পারে না, বসতে পারে না। আমাদের তো সেরকম টাকা কড়ি নেই, তাই ভালো জায়গায় চিকিৎসাটাও করাতে পারছি না।
বৌদি, বৌদি, তুমি এগুলো কি বলছো? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? আমার যৌবনটা ভরা যৌবন। তোমার স্ত্রী তোমার আবেগ বোঝেনি, কিন্তু আমি তো তোমায় সেই সুযোগ করে দিতে পারি। রাঙা বৌদির চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। অনন্ত বুঝতে পারে। সে বলে, কিন্তু তুমি এসো আমার সঙ্গে। রাঙা বৌদি হাত ধরে অনন্তকে নিয়ে যায় বাঁশবাগানের ভেতরে একটা ছোট্ট ঘরে, যেখানে অন্যান্য চাষিরা খাবার খায় নিজেদের। সেইখানটা এখন ফাঁকা, ওপরে চালা মতো করা। জনপ্রাণীহীন সেই জায়গায় বৌদি নিয়ে আসে অনন্তকে। নিজের বুকের ওপর থেকে আঁচলটা সরিয়ে দেয়। তারপর অনন্তর হাত সেই বুকে নিজেই ঠেকিয়ে বলে, বলো, এই প্রস্ফুটিত কোমলের মতো সুন্দর ত্বকে যদি পুরুষের ছোঁয়া না পড়ে, তাহলে এই শরীরের কোনো মানে হয়? বৌদি, বৌদি বলতেই রাঙা বৌদি অনন্তর ঠোঁটে ঠোঁট রাখে। অনন্ত শরীরটাও জেগে উঠেছিল, আবার নিভেও গিয়েছিল, কিন্তু সেই উন্মাদনা ফিরে আসায় তার শরীর আবার চঞ্চল হয়ে ওঠে। তার হাত দুটো নিষ্পিস করছিল বৌদির কোমল বক্ষে। তক্ষণি, ঠিক তক্ষণি অনন্ত নিজেকে সামলাতে না পেরে বৌদির ওপরেই চড়াও হয়ে বসে। রাঙা বৌদিও যেন ইচ্ছাকৃত ওই অনন্তকে নিজের সমস্ত শরীরটা উজাড় করে দেবার জন্যে প্রস্তুত। বাতাস ভারী হয়ে উঠেছে। চাঁদের আলো ফিকে হয়ে ভোরের আলো ফুটবে, কিন্তু দুটো অতৃপ্ত শরীরের কামনা কিছুতেই দমে যাবার নয়। অনন্ত বুভুক্ষের মতো রাঙার শরীরের ওপরে নিজের পৌরুষত্ব ফলাচ্ছে। কতক্ষণ জানে না, তবে ওর উত্থিত লিঙ্গ থেকে কিছুক্ষণ আগেই রস ঝরে পড়ল, এবং তার সাথে সাথে দমিত হলো ওর কামের ইচ্ছে। তৃপ্ত শরীরটা ছেড়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ল অনন্ত। রাঙার শাড়িটাকে শরীরে জড়িয়ে নিয়ে তাকেও বুকের মাঝে লেপ্টে ধরে চুপ করে শুয়ে রয়েছে সে। এমন সময় একটা পাখি ডেকে ওঠে, আর তার সাথে কুকুরের কর্কশ শব্দটা, শেয়ালের ডাক, সব মিলিয়ে এই পরিবেশেও যেন পরম তৃপ্তির স্বাদ খুঁজে পেয়েছে অনন্ত। রাঙার কপালে চুমু খেয়ে বলে, কিন্তু আমি টুনটুনিকে নিয়ে কি করি বলো তো? আমার তো মাথায় কিছু খেলছে না। আচ্ছা, ওকে নিয়ে আমি সংসার করতে পারবো তো? ও এমন পাগল টাইপের। রাঙা উঠে বসে, তার এলো চুলে খোপা করতে করতে বলে, তোমার বউ তুমি বুঝে নাও, আমি কি জানি। আর সেরকম অসুবিধে হলে চলে এসো, আমি তো আছি। তোমাকে সমস্ত রকম ভাবে না হয়। দেখো, এ আবার কেমন কথা বলছো? তুমি তুমি তো তুমি তো কেন, আমি বুঝি শখের, আর ওটা বুঝি চিরদিনের? না না না, অমন কথা তো বলিনি। আজকে আজকে আমাকে সম্পূর্ণভাবে তুমি তৃপ্ত করলে। তাই? তাহলে আমাকে কথা দাও। কি? কি কথা? আমাকে কথা দাও, যখনই আমি চাইব তখনই তুমি আমার কাছে ধরা দেবে। হ্যাঁ, এটা কি করে দিই? ও মা, ধরা দেবে না? তাহলে কিন্তু আমিও সব বলে দেব। কি কি বলবে? এই যে তুমি আমার সঙ্গে থেকেছো। অনন্ত হাসে, বলে, বেটা ছেলে মানুষের কোনো প্রমাণ থাকে না। এই তো ভুল করলে। তার মানে কি তোমার এখানে আমাকে ডাকাটা সম্পূর্ণ একটা চাল ছিল? চাল? কেন তা হবে? তুমি যখন তোমার নার্সিংহোমে বসে ওষুধের কারবার করো, যখন এই ওষুধের লোকগুলো এসে তোমাকে বিভিন্ন রকম ওষুধ সেলের জন্য অফার দেয়, তুমি তখন গিনিপিগ হিসাবে মানুষদেরকে চুজ করো। আর তোমার কাছে এই ওষুধের সব থেকে বড় গিনিপিগ আমার হাজবেন্ড রাখাল, তাই না? রাঙা বৌদির মুখে শব্দগুলো শুনে রীতিমতো স্তম্ভিত অনন্ত। হ্যাঁ, ওর বেশ কয়েকটা এমন পেশেন্ট আছে যারা ধূর অচপাড়া গায়ে থাকে, তাদের মধ্যে রাখাল অন্যতম। কিছুদিন আগে একটা ওষুধ কোম্পানি থেকে অনন্তকে একটা গাড়ি গিফট করা হয়েছে, আর একটা ওষুধ কোম্পানি সেল করতে পারলেই তাকে ফ্ল্যাট দেওয়া হবে, আর সেই ফ্ল্যাটে অনন্ত তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে তুলবে বলে ঠিক করেছে।
হঠাৎ করে রাঙা বৌদির মুখে এমন প্রস্তাব শুনে অনন্ত ভয় পেয়ে যায়। তুমি তুমি এগুলো কি বলছো? আমার কাছে প্রমাণ আছে অনন্ত, প্রমাণ আছে। দেখো না, এই সুন্দর শরীরটা দিয়ে তোমাকে যেভাবে আকর্ষিত করলাম, ঠিক সেইভাবেই সঠিক উত্তরটা মানুষের মুখ থেকে বার করতে জাস্ট একটা রাত লাগবে আমার। তোমাকে ফাঁসাতে কিন্তু খুব একটা বেগ আমায় পেতে হবে না। তুমি ভুল ওষুধ খাইয়ে, ট্রিটমেন্ট ভুল করে আমার স্বামীকে সম্পূর্ণ নিস্তেজ করে দিয়েছ। কি লাভ ছিল তোমার? তোমার বাড়ি, তোমার গাড়ি, সে তো তুমি খাটনি করলেও পেতে। শুধু শুধু আমার বিবাহিত জীবনটা। না না, এ কখনো সত্যি হতে পারে না, কখনো সত্যি হতে পারে না এসব। হঠাৎ করে অনন্ত দেখতে পায় লাঠিতে ভর দিয়ে রাখাল এসে দাঁড়িয়েছে। তার মুখে অদ্ভুত একটা হাসি। রাঙা তাড়াতাড়ি উঠে পড়ে, বুকের কাপড়টা ভালো করে জড়িয়ে নেয়। রাখালের মুখের ওই হাসি অনন্তকে ভয় পাওয়ায়। দেখে যেন মনে হচ্ছে রাখাল নিজের চোখে সব দেখেছে। সে এখন প্রতিবন্ধী, সুতরাং সে কখনো মিথ্যে বলতে পারে না। আর গ্রামে একবার যদি সভা বসে, সেখানে রাখালের কথা যদি কেউ জানতে পারে, সকলের সহানুভূতি আছে এই মানুষটার উপরে। ফেসে যেতে অনন্তর এতটুকু সময় লাগবে না। রাঙা বৌদি ওঠে, বলে, শুধু আমার বর কেন, অখিলেশ কাকা, হারাধন জেঠু, এমনকি চম্পা, 16 বছরের মেয়েটা, সেও তোমার ওষুধের শিকার। আমি সবাইকে বলে দেব যদি তুমি আমার কথা না শোনো। আর তোমার আমার কথা শুনতেই হবে, আমাকে তৃপ্ত করতেই হবে। আমার বিবাহিত জীবন তুমি নষ্ট করেছ, তাই তোমার পাগল স্ত্রীকে আরেকটু পাগল করতে আফিমই আমার কাছে যথেষ্ট ছিল। যবে থেকে তোমার বিয়ে ঠিক হয়েছে তবে থেকে একটু একটু করে ওকে আমি নেশা ধরিয়েছি। এখন ওই নেশাই ওকে সবসময় বুঁদ করে রাখে। জন্মের পরে সদ্যজাত শিশু অবস্থায় দাইমার কোল থেকে পড়ে গিয়েছিল টুনটুনি। মাথার চোটটা এখন চাগান দিয়ে উঠেছে যে মারাত্মক অসুখ রূপে। তোমাদের হাসপাতালের ডাক্তারই ওর মাথার ট্রিটমেন্ট করিয়েছিল, কিন্তু তুমি অর্থের নেশায় এতই বুঁদ যে পারিপার্শ্বিক কারো দিকে এই লক্ষ্য রাখোনি। ভাগ্যের খেলা অনন্ত, সেই আমার চরণেই তোমাকে ঠাঁই নিতে হবে। কিন্তু ওই যে কথায় বলে না, গাধায় জল খায় ঘুলিয়ে, তুমিও ঠিক তাই। আমায় তুমি ফাঁসাতে পারবে না, কিছুতেই ফাঁসাতে পারবে না। ও টুনটুনিকে আমি ডিভোর্স দেব। ডিভোর্স? একটা 17 বছর বয়সী মেয়েকে তুমি বিয়ে করেছো, আইন নিশ্চয়ই তুমি বোঝো। তার উপরে সেই মেয়েকে তুমি শারীরিকভাবে টর্চার করতে যাচ্ছিলে। কত রকম ভাবে থানা পুলিশ কেস হবে। এরপরে আমার কাছে থাকা সমস্ত তথ্য প্রমাণ, তোমার আর লাইসেন্স থাকবে তো ডাক্তারির, তোমার গাড়ি বাড়ি প্রতিপত্তি থাকবে তো অনন্ত, নাকি সপ্তাহে একটা দিন ছুটিতে এসে আমাকে তৃপ্ত করে গেলেই এই সমস্ত কিছু থেকে তুমি নিস্তার পাবে? টুনটুনিকে নিয়ে গিয়ে তোমাকে সংসারও করতে হবে, গ্রামের মানুষকে দেখাতে হবে তোমরা কত সুখী দম্পতি। অনন্ত চুপ করে তাকিয়ে থাকে রাঙার দিকে। স্বামীর বুকে হাত দিয়ে রাঙা বলে, ব্যথাটা একটু কমেছে গো। রাখাল হেসে হ্যাঁ জানায়। আচ্ছা, এই মানুষটা কি সত্যি সত্যি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইস ছি, আমি এত বড় ভুল কি করে করলাম, মনে মনে ভাবে অনন্ত। রাঙার শরীরটা তখন হালকা সূর্যের আলোয় দেখা যাচ্ছে। কমলা রংটা তার শরীরের সঙ্গে মিশে প্রকৃতির এক অপরূপ রূপ ধারণ করেছে। রাঙা তার এলো চুলগুলোকে পিঠ থেকে সরিয়ে সামনের দিকে আনে, অনন্তর দিকে একবার তাকায়। অনন্ত ঢোক গেলে আর মনে মনে বলে, সত্যি শরীরের জয়। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা।
প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।